প্রিয় দর্শক, ডিবি পুলিশের কুখ্যাত প্রধান ব্যক্তি সেই হারুন, তাকে নিয়ে এখন নানা জল্পনা কল্পনা চলছে এবং তার অবস্থান কোথায়, তিনি কোথায় পালিয়েছেন, এটা নিয়ে জনমনে নানা প্রশ্ন, নানা জিজ্ঞাসা, এটা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে চারিদিকে। তো এই যখন অবস্থা, তখন আমার কাছে একটি অডিও রেকর্ড এসেছে, যেটা আমি আজ এই ভিডিওতে প্লে করবো কিছুক্ষণ পরে। এবং সেই অডিওটি অর্থাৎ একটি ফোন কনভারসেশন হারুন করেছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর স্বেচ্ছায় পদত্যাগের হিড়িক পড়েছে সরকারি দপ্তর ও নানান সংস্থায়, আবার অনেককে বাধ্যতামূলক অবসরেও পাঠায় অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতিতে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখলেও পদত্যাগের জন্য ওপর মহলের সিগন্যালের অপেক্ষায় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, অর্থনীতি, গণমাধ্যম এবং স্থানীয় সরকার সহ পুরো সিস্টেমকে নতুন করে সাজাতে চায় বাংলাদেশের নতুন সরকার। নেতাদের কেউ কেউ রয়েছেন সেনা হেফাজতে, তবে প্রশ্ন উঠেছে সেনা হেফাজতে থাকা নেতাদের ভবিষ্যৎ কি? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। আমি কি দেশে বাস করি? 4 ঘন্টা আমাদের সাথে এরকম হুগি বুগি খেলার পরে আপনার মনে হয় আপনি এখন বাড়ি বেরোতে বলে ছেলেগুলো মেয়েগুলো বেরো যাবে? ডক্টর ইউনূস খুবই সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে, তবে এই সিদ্ধান্তটা আরেকটু আগে নেওয়া দরকার ছিল। বিশেষ করে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের মূলধারার সমন্বয়ক আছেন বিভিন্ন জেলা, উপজেলা, থানা, গ্রাম পর্যায়ে, আপনাদের এই কাজটা একটু আর্লি করা দরকার ছিল। বিশেষ করে হাসনাত এবং সার্জিস সহ যারা বাহিরে আছে। তাওহিদ আফ্রিদি, আপনারা তো অনেকে তাকে মানবতার ফেরিয়ালা নামে চিনেন। আর এই দালাল মাফিয়া তাওহিদ আফ্রিদি কি বলছিল? আমি দেশের বাইরে ছিলাম, আমি ব্যস্ত ছিলাম। এই মাফিয়া ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে রেখে ও সব কন্টেন্ট ক্রিয়েটরের সাথে যোগাযোগ করছে। তাওহিদ আফ্রিদি হুমকিও দেওয়া হয়েছে এক প্রকার। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই রাজনীতিতে এই মুহূর্তে এসে ঠিক কি কি ঘটতে চলেছে সেই বিষয়গুলো জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ডক্টর ইউনূস খুবই সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে, তবে এই সিদ্ধান্তটা আরেকটু আগে নেওয়া দরকার ছিল। বিশেষ করে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের মূলধারার সমন্বয়ক আছেন বিভিন্ন জেলা, উপজেলা, থানা, গ্রাম পর্যায়ে, আপনাদের এই কাজটা একটু আর্লি করা দরকার ছিল। বিশেষ করে হাসনাত এবং সার্জিস সহ যারা বাহিরে আছে। তো যাই হোক, ফাইনালি হয়েছে। সেটা হচ্ছে কি, এই আন্দোলনকে কেন্দ্র করে গত 2 মাসে মানে জুলাই থেকে আগস্টের মধ্যে এই লম্বা সময়টাতে হাজার হাজার মানুষ আহত হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে। কেউ আন্দোলনে অংশ নিয়ে হয়েছে, কেউ আন্দোলনের মাঝখানে পড়ে গেছে নানানভাবে। তো এই মানুষগুলোর কিন্তু ট্রিটমেন্ট হচ্ছিল না ওইভাবে। আমরা দেখছিলাম পত্রিকাতেও আসছে, কারো চোখের সমস্যা, কারো গুলি লাগছে, কারো শরীরে ছড়রা গুলি লাগছে, কেউ টিয়ার শেলের কারণে সমস্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অর্থের অভাবে চিকিৎসাগুলো পরিপূর্ণভাবে হচ্ছিল না। আবার কিছু কিছু হাসপাতাল তারা সেখানে আবার দুর্বৃত্তায়ন করেছিল। তো এগুলো মনিটরিং করতে একটু লেট হয়েছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি খুবই সুন্দর একটা সিদ্ধান্ত দিয়েছেন। সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খুশি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যত মানুষগুলো আছে, এবার আপনি পক্ষে ছিলেন বিপক্ষে ছিলেন ডাজন্ট ফ্যাক্ট, কারণ পক্ষে বিপক্ষে লোক এখানে আহত হয়েছে। তো যারাই আহত হয়েছে দল মত নির্বিশেষে সকলের চিকিৎসার সকল ব্যয় সরকার গ্রহণ করার সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ক্ষেত্রে সরকারি হাসপাতালে বিনামূল্য সব সেবা ও বেসরকারি হাসপাতালে বিল না গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। যেমন ধরেন, আপনি আপনার এলাকায় কোনো একটা প্রাইভেট হসপিটালে চিকিৎসা করেছেন, তো আপনি হয়তো 10,000-15,000 টাকা বিল দিয়েছেন। তো সেই ক্ষেত্রেও আপনি এখন যদি চিকিৎসাধীন অবস্থায় থাকেন তাহলে আপনি নতুন করে বিল দিবেন না। আর যদি বিল দিয়ে থাকেন সেই বিলটাকেও যেন আবার আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় সরকারের মাধ্যমে। আমরা এরকমই একটা জিনিস দেখতে পাচ্ছি। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র আন্দোলনে যেসব ছাত্র জনতা আহত হয়েছেন সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসা সহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করা হবে। অপরদিকে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, ক্লিনিকগুলোতেও যারা চিকিৎসা করেছেন তাদের চিকিৎসা বিল না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে এসব সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার সকল বিল সরকার ব্যয়ভার গ্রহণ করবে। আর এই ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে। সেই কমিটির সদস্যরা তাদের কর্মপন্থা নির্ধারণ করতে আগামীকালকে বৈঠক করবেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে। খুবই সুন্দর একটা সিদ্ধান্ত। এই প্রথমবারের মতন সারা বাংলাদেশে আমি এমন বিরল ঘটনা দেখতে পেলাম যে বেসরকারি পর্যায়ে কেউ যদি চিকিৎসা করে থাকে তার চিকিৎসা বিলটা সরকার ব্যবহার গ্রহণ করবে। এইটাই তো আমরা চাচ্ছিলাম। নতুন সরকারের কাছে অনেক প্রত্যাশা। আমি বারবার বলি, দেখেন সারা পৃথিবীতেই
কোনো সামরিক সরকার ক্ষমতা ধরে রাখার সুযোগ নেই। পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, কিন্তু আমাদের দেশে এই যে আমরা যারা বিদেশ আছেন, আমরা বিভিন্ন দেশে আসি, কেউ আছেন শ্রমিক বিষয়ে আসি, মানে আমরা যারা নর্মাল 20-50 হাজার টাকা বেতনে ইনকাম করে ওইসব দেশ নিয়ে খুব গর্বটর্ব করি। তো আমাদের দেশটাকে কি সাজানোর দরকার নেই যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে নেমে গেছেন? আমি যেমন কামলা দিচ্ছি, আমাদের ছেলেমেয়েও কামলাই দিতে হবে। আপনার নেতা পয়সা কামাচ্ছে, তার ছেলে আমাদের মতন ইউরোপ আমেরিকার ভালো দেশে পড়াশোনা করতেছে, পরিবার নিয়ে থাকতেছে, আপনি কি করতেছেন? তো চামচামি আমরা যারাই করি বিদেশে বৈশা একটা লিমিট থাকা দরকার, কারণ আমরা গান্ডু, এই কারণে আমাদের এই পরিণতি হয়েছে। তো আমাদের সন্তানদেরকে আমরা গান্ডু বানাবো, নেতার ছেলেরা নেতা বানাবো, এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসেন। আমি দেখতেছি বিভিন্ন এলাকায় এখনো নির্বাচন হয় না, বিএনপির অনেক নেতা কর্মীরা যেভাবে মাঠে টাঠে নাইমা চোর ডাকাত সহ, আমি আমার এলাকার কথা বলি, চোর ডাকাত সহ কিছু মানুষ ভাইসা উঠছে, নেতাদের আশেপাশে ঘুরঘার করতেছে। তো এই যে 15 বছর আওয়ামী লীগের এই শাসনামলের পরে এই যে গণঅভ্যুত্থান, সেখান থেকে শিক্ষা কি নিছেন? বিদেশে বসে আপনি কামলা দিচ্ছি, কামলা দিয়া ফেসবুকে দালালি করতেছি, ডক্টর ইউনূসকে গালি দিচ্ছি, ছাত্রদের হাহারিয়ে দিচ্ছি, একটা জোতার সমান যোগ্যতা আমাদের অনেকের নাই। আমার গোস্বা হয় এগুলো দেখলে। আপনারা আসলে কোনটা চান ভাই? তাহিদ আফ্রিদি, আপনারা তো অনেকে তাকে মানবতার ফেরিয়ালা নামে চিনেন, কিন্তু আমি কখনো মানবতার ফেরিয়ালা নামে চিনতাম না। আমি বরাবরই ওটা চিনতাম একজন সরকারের দালাল হিসাবে। সরকার বললে ভুল হবে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, বর্তমান সময়ে যেখানে যে লিখবেন কখনো প্রধানমন্ত্রী উচ্চারণ করবেন না, টিভিতে নিউজ প্রচার হলেও যেন এইটার প্রতিবাদ করবেন যে কখনো সরকার না বলে স্বৈরাচার বলতে হবে। তো আগামী জেনারেশনকে বোঝাইতে হবে যে শেখ হাসিনা স্বৈরাচার ছিল, সরকার ছিল না, এইভাবে বলবেন ডিরেক্ট। প্রধানমন্ত্রী না, স্বৈরাচার প্রধানমন্ত্রীর নাম নিলেও স্বৈরাচার বলতে হবে। তো তাহিদ আফ্রিদি ছিলেন স্বৈরাচার প্রধানমন্ত্রীর একজন দালাল। শুধু তাহিদ আফ্রিদি না, নামগুলা বলবো। আমি শুধু একটা কথা বলতে চাই, একটা দেশের প্রধানমন্ত্রী কতটা জঘন্য হইলে বাচ্চা কন্টেন্ট ক্রিয়েটরদের ড্রিঙ্ক করায়, কতটা জঘন্য হইলে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, তার পক্ষে কথা বলার জন্য, চুপ থাকার জন্য। চিন্তা করতে পারছেন? একে নিয়ে আবার আপনার কান্নাকাটি করেন যে এই করছে, সেটা করছে, ওইটা করছে। ভাই, আল্লাহ যে কার হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করছে উপর আল্লাহ ভালো করে জানে যে কতটা জালিম ছিল এই শেখ হাসিনা। পদ্মার আড়ালে যেসব ঘটনা ঘটছে, যদি আরএস ফাহিম চৌধুরী, আমি আপনাদেরকে আবারও বলতেছি, এর পাশে থাকবেন। এ কিন্তু কোটি কোটি টাকার মালিক না, কোটি কোটি টাকার মালিক না। ও তারপর টাকা দিয়ে মানুষের পাশে ছিল। এসব মানুষকে ভুলবেন না কিন্তু প্লিজ। এদেরকে ভুলে গেলে কিন্তু আপনারা সেই দেশের সাথে বেইমানি করা হবে, রক্তের সাথে বেইমানি করা হবে। শ্রম দিয়ে, টাকা দিয়ে এরা পাশে ছিল। প্লিজ, এই আরএস ফাহিম চৌধুরী, ওর কাজ হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েট করা এবং বিভিন্ন শপ, তারপরে বিভিন্ন কোম্পানির স্পন্সর, এটা ওর মেন সবাই এটাদের পাশে থাকবেন প্লিজ ভাই। ও আমি মনে করি আরেকজন রিয়েল হিরো। ওরে কতভাবে প্রেশার দেওয়া হয়েছে। ছাত্রলীগের সভাপতি আরএস ফাহিমকে ফোন দিছে কি জন্য? যে সরকারের পক্ষে কথা বলার জন্য, তারপরে কথা বলে নাই। আর এই দালাল মাফিয়া তাহিদ আফ্রিদি কি বলছিল? আমি দেশের বাইরে ছিলাম, আমি ব্যস্ত ছিলাম। এই মাফিয়া ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে রেখে ও সব কন্টেন্ট ক্রিয়েটারের সাথে যোগাযোগ করছে। তাহিদ আফ্রিদি হুমকিও দেওয়া হয়েছে এক প্রকার। আর একটা ছিল সুলাইমান সুখান। আপনারা এখনো বাংলাদেশে কার বালডা ফেলাইতেছেন, আমি তো বুঝলাম না কিছু। এই নগদ এখনো বাংলাদেশে ব্যবসা করে কিভাবে? এই নগদরে বাংলাদেশে চিনাইছে কে জানেন? এই সুলাইমান সুখান। হ্যাঁ, পই পই করে হিসাব নেওয়া হবে, পই পই করে। আমরা ভুলে যাব না দুঃসময় কে পাশে ছিল, কে ছিল না। আপনি পাশে ছিলেন না, আপনারা মনে রাখবো। আপনার জন্য কি ওয়েট করতে দেখেন। বাংলাদেশের মানুষ আপনার উঠাইছিল, আবার নামাই দিবে। আর মাই টিভি এখনো বাংলাদেশে কিভাবে নিউজ প্রচার করে? হ্যাঁ, মাই টিভির সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেন। হ্যাঁ, মেগির বাচ্চা কি করছিল? মেগির বাচ্চা কান্নাকাটি করছিল যে আমি আপনাদের পাশে ছিলাম, আমার উপর কি প্রেশার ছিল কেউ দেখেন নাই, আমি কেন পোস্ট করতে পারি নাই। হ্যাঁ, আল্লাহর করে হালা। তুই ডিবি হারুনের ভিডিও ভাইরাল হয়েছে, এই জন্য তুই ডিবি হারুনের যত টাকায় লাগুক অনলাইন থেকে মুছে দিতে বলছিলি তুই। সরকারের দালাল। হ্যাঁ, ও বাংলাদেশে আছে নাকি বাংলাদেশের বাইরে? ওর মাই টিভি, ওর বাপের টেলিভিশন, জন্য এগুলো কোনো কিছু বাংলাদেশে না থাকে। এরা হচ্ছে রাজাকার, এই যুগের রাজাকার। এরা আমাদের বিপদে পাশে ছিল না। ওদের কান্নাকাটি দেখে মন গড়ানোর কোনো প্রশ্নই আসে না। তাহিদ আফ্রিদির জন্য বাংলাদেশে যারা ওকে স্পন্সর করছিলেন অতি দ্রুতই ক্যান্সেল করেন। আর আরেকটা কথা বলি, মাই টিভি সব ধরনের প্রচার থেকে যেন বিরত থাকে। কারণ সব ধরনের যারা কন্টেন্ট ক্রিয়েটার ছিল সবার পিছিয়ে লাগিয়েছিল কে? এই তাহিদ আফ্রিদি। এ দালাল, এ নাকি এমপি হইতে চাইছিল। ও হিরো হইতে চাইছিল এই স্বৈরাচারের কাছে। ও মনে করছিল কি, আমি আগেও একটা পয়েন্ট বলছিলাম না, যে যেদিনে যে কালো শাড়ি পরে শেখ হাসিনা টিভির সামনে এসে বললো যে শোক প্রকাশ করলো, ওই দিন কিন্তু তাহিদ আফ্রিদি একটা পোস্ট করছিল, ফারাজ করিমও পোস্ট করে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন কে? শেখ হাসিনা। তো মনে করছিল ওই দিন ভাষণ দিলে সবাই ঠান্ডা হয়ে যাবে, তাহিদ আফ্রিদি হিরো হয়ে গেল। ওই দিনও প্রোফাইল কালো করছিল, ঠিক আছে, যে আমি আপনাদের পাশে আছি। মনে আছে আপনাদের? হ্যাঁ, আমার মনে আছে, আমি ভুলি নাই। ওই দিন ফারাজ করিমও একসাথে পোস্ট করছিল, একদিনেই প্রোফাইল কালো করছিল জাস্ট ভালো হওয়ার জন্য। ও মনে করছিল আজকে তো শেখ হাসিনা ভাষণ দিলে সবাই তো এমনি চুপ হয়ে যাবে, শেখ হাসিনা তো ওদের দাবি মেনেই নিচ্ছে। এটা ছিল ওদের প্ল্যান ভাই। হ্যাঁ, এই প্ল্যান নিয়েই ও হচ্ছে কথা বলছিল।
পরে যখন দেখলো যে না শিক্ষার্থীরা আবার গর্জে উঠছে, তখন কি করলো, ও কিন্তু আবার সেই আইডিটা আবার মানে ডিঅ্যাক্টিভেট করে দিল। আবার ওগুলো সবথেকে বড় দালাল। এই সব দালাল থেকে সাবধান হইতে হবে। আবারও বলতেছি, যারা প্রকৃত দেশপ্রেমিক তাদেরকে ভুলে গেলে চলবে না। বাংলাদেশে সব থেকে বড় হিরো হচ্ছে এখন সালমান মুক্তাদির, আর কে, সালমান মুক্তাদির টিম, আর হচ্ছে আরএস ফাহিম চৌধুরী। এদেরকে কেউ ভুলবেন না। শেখ হাসিনা সরকারের পতনের পর স্বেচ্ছায় পদত্যাগের হিড়িক পড়েছে সরকারি দপ্তর ও নানান সংস্থায়। আবার অনেককে বাধ্যতামূলক অবসরেও পাঠায় অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতিতে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখলেও পদত্যাগের জন্য ওপর মহলের সিগন্যালের অপেক্ষায় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সাইফুল শাহিনের রিপোর্ট। 2022-এর ফেব্রুয়ারিতে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে গঠিত হয় নতুন নির্বাচন কমিশন। শেখ হাসিনা সরকারের অনুগত এই কমিশনের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয় বিএনপি সহ অন্যান্য বিরোধীরা। আউয়াল কমিশন নানা কায়দাকানুন করেও সকল স্থানীয় সরকার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারি অফিস সহ নানা সংস্থায় পদত্যাগের হিড়িক পড়ে। অন্তর্বর্তী সরকার গঠনের পর বেশিরভাগ দপ্তর থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার পাশাপাশি চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিল করা হয়। এই অবস্থায় গত 12 আগস্ট এক জরুরি বৈঠকে পদত্যাগের মানসিক প্রস্তুতি রাখার সিদ্ধান্ত নেয় ইসি। এর মধ্যেই ছাত্র জনতা সিইসি সহ কমিশনারদের পদত্যাগ চেয়ে ইসি ভবনের সামনে একাধিক ব্যানার টানিয়েছে। সরকার পতন আন্দোলনে নেতৃত্বে থাকারাও কমিশন পরিবর্তন চাইছে। যেই নির্বাচন ব্যবস্থা বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল, ভোটাধিকার হারিয়ে গিয়েছিল, সবার আগে সেটি ফিরিয়ে আনতে হবে। এটার জন্য ওই নির্বাচন কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে যারা সদস্য রয়েছে, আমি বিশ্বাস করি তাদের কারো ওইটুকু আর কোনো রাইট অধিকারই নাই ওই জায়গাটিতে থাকার। উদ্ভূত পরিস্থিতিতে বেশ অস্বস্তিতে ভুগছেন বিগত সরকারের আমলে সার্চ কমিটির সুপারিশে নিয়োগ পাওয়া বর্তমান নির্বাচন কমিশন কোনো অবস্থায় যেন হেনস্থার শিকার না হয় সে বিষয়টিকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের উপর সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। এক্ষেত্রে কমিশনে পরিবর্তন আনতে রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ করতে হবে। রাষ্ট্রপতি অপসারণের ব্যবস্থা নিতে পারবেন সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের প্রস্তাবের ভিত্তিতে। যেহেতু সংসদ নেই, তাই নির্বাচন কমিশনের স্বেচ্ছায় পদত্যাগী হতে পারে বিকল্প পথ বলছেন সংশ্লিষ্টরা। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষ জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। ভিডিওটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।